দেখা কি যাচ্ছে? জি স্যার। তো এখানে কিছু শর্ট কোশ্চেন দিয়ে লেকচারটা শুরু হয়েছে একটা শর্ট কোশ্চেন দিয়ে, যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এন্ড এ নিউক্লিয়ার বম। বুঝতেই পারছো, আমরা যদি পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলাপ করি, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তাহলে তার সাথে নিউক্লিয়ার বোমের পার্থক্যটা কোথায়? কারণ দুই জায়গায় তো চেইন রিঅ্যাকশন হয়, প্রচুর এনার্জি রিলিজ হয়, ফিশন হয়, তাহলে কি একই জিনিস? তার মানে কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং নিউক্লিয়ার বোমে একই ঘটনা ঘটে, না কোনো ডিফারেন্স আছে? তো এখানে সেই কথাটাই ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রশ্নের, মানে এই প্রশ্নের অ্যান্সারে, যে নিউক্লিয়ার বোম যেখানে হচ্ছে সেখানে চেইন রিঅ্যাকশনটা কন্ট্রোলড না, কন্ট্রোলিং এর কোনো ব্যাপারই নেই। কারণ এখানে মানে ধ্বংসাত্মক ব্যাপার, মানে ধ্বংসাত্মক ব্যাপার আমরা চাচ্ছি, যারা বোম তৈরি করে তারা ধ্বংসাত্মক ব্যাপারই চাচ্ছে। তো তারা তো কখনো রিঅ্যাকশন কন্ট্রোল করতে চাবে না, ওরা চাবে যে রিঅ্যাকশনটা চলতে থাকুক। ফলে ওই যে ফিশন বিক্রিয়া গত ক্লাসে দেখেছিলে, একটা ইউরেনিয়াম ভেঙে দুটা হলো, স্ট্রন্টিনিয়াম আর জেনন, তারপর তারা ভেঙে আবার হবে আবার হবে, প্রত্যেকবারই একটা থেকে দুইটা নিউট্রন বা তিনটা নিউট্রন, তিনটা থেকে ধরো 6টা বা 9টা নিউট্রন, তো এইভাবে নিউট্রনও বাড়তে থাকবে। আর ওই কি বলে ইউরেনিয়ামটাও ভাঙতে ভাঙতে যতবার ভাঙা যায় এটা ঘটতেই থাকবে। এবং আমরা দেখেছি ইউরেনিয়ামের হাফ লাইফ, একটা ইউরেনিয়ামের হাফ লাইফ আমরা দেখেছি কত, 10⁻19 ইয়ার্স বোধ হয়, মানে অনেক বেশি, অনেক দিন পর্যন্ত এটা, মানে এটা রেডিয়েট করতে থাকবে অনেক দিন পর্যন্ত। সুতরাং এই ফুয়েল হিসাবে ইউরেনিয়াম ইউজ করতেছি, বোম মানে ইউজ করা হয় নিউক্লিয়ার বোমে, এবং সেই রিঅ্যাকশনটা যে হচ্ছে তার কোনো কন্ট্রোলিং ব্যাপারটা নাই। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিন্তু কন্ট্রোলিং এর ব্যাপারটা আছে। এখানে সেই কথাটা বলছে যে ওখানে কখনো মডারেটরের মাধ্যমে বা কন্ট্রোলিং রডের মাধ্যমে আমরা কিন্তু এই যে রিঅ্যাকশনটা সেটাকে আমি কন্ট্রোল করতে পারি। আমার যতটুক হিট দরকার, যতটুক এনার্জি দরকার আমার মানে কি বলে বিদ্যুৎ উৎপাদন করার জন্য, ততটুকুই, এর বেশি যাতে না হয় তার জন্য সেটা কুলিং সিস্টেম বলো, কিংবা ধরো তোমার ওই যে রিঅ্যাকশনটাকে, যে নিউট্রন বেশি উৎপন্ন হলে কি করে আবার নিউট্রন গুলাকে কমিয়ে দিতে হয়, নিউট্রনটাকে মানে অ্যাবজর্ব করে নিতে হয়, সেই ব্যাপারগুলো বলো, এগুলি কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আছে, যেটা নিউক্লিয়ার বোমে নাই আর কি। সেই কথাটি এখানে বলছে। তো এখানে বলছে যে কি করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এখানে একটা সুন্দর ছবি আছে, ছবিতে ব্যাখ্যা, মানে ছবিটার তুমি অনেক কিছু বুঝতে পারবা। দেখো এখানে কি কি আছে, ছবিটা কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে রিঅ্যাক্টর আছে, সেখানে কন্ট্রোলিং রডস আছে, তার পাশে হিট এক্সচেঞ্জার আছে, তার পাশে টারবাইন আছে, তার পাশে জেনারেটর আছে। তো এই যে রিঅ্যাক্টরের ভিতরে মূলত যে চেইন রিঅ্যাকশনটা ঘটে আর কি, ইউরেনিয়ামের মধ্যে তুমি কি বলে নিউট্রন দিয়ে আঘাত করলা, করার পর সেটা ভাঙলো, এবার আবার ভাঙলো, এরকম যা হচ্ছে এই রিঅ্যাক্টরের ভিতরে আর কি। তো আবার তার মানে কন্ট্রোলিং রড আবার কিসের জন্য? কন্ট্রোলিং রড হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডজাস্ট করার ব্যাপার, যে কতটুকু ভিতরে আমি রডটা ইনসার্ট করব বা বের করব। দেখো একটা রড খুব ভিতরে ঢুকানো আছে, আর বাকি তিনটা রড কিন্তু এতটা ভিতরে ইনজেক্ট করা নাই, একটু উপরে আছে। তার মানে যেই জায়গায় আমার মনে হচ্ছে যে আমার রিঅ্যাকশনটা লেভেল বেড়ে গেছে, রিঅ্যাকশনের লেভেল কমাতে হবে, তখন এই রডটা আমি বেশি ইনসার্ট করব। আর যদি মনে করি যে না রিঅ্যাকশনের আরো চালা দরকার, তখন আমি রডটাকে একটু উপরে উঠিয়ে নিব আর কি। এই কন্ট্রোলিং রড গুলো দিয়ে আমার রিঅ্যাকশনটা কতখানি হবে, কতখানি এনার্জি উৎপন্ন হবে, কতখানি হিট উৎপন্ন হবে, রিঅ্যাকশনটাকে আরো বাড়বে নাকি আমি নিউট্রনটাকে কমিয়ে নিতে চাচ্ছি, সেটা গত ক্লাসের স্লাইডে আমরা শুরুই করেছিলাম নিউট্রন অ্যাবজর্পশন নামে কিছু একটা ব্যাপার দিয়ে। তো ওখানে তিনটা ইকুয়েশন ছিল, মানে কেমিক্যাল ইকুয়েশন, রিঅ্যাকশনের ইকুয়েশন। সেখানে একটা বলা ছিল মডারেটর, আরেকটা বলা হয়েছিল তোমার কি বলে এই যে অ্যাডজাস্টার, মানে কন্ট্রোলিং রড যেগুলি অ্যাডজাস্টার, আর একটা বলা ছিল ফুয়েল। তো ফুয়েল তো বিক্রিয়া করছে, তাহলে মডারেটর এবং অ্যাডজাস্টারের কাজ কি? মডারেটরের কাজ ছিল যে সে নিউট্রনটাকে অ্যাবজর্ব করে একটা হিলিয়াম বা কিছু একটা উৎপন্ন করে ফেলবে, অন্য কিছু উৎপন্ন করবে, মানে নিউট্রনটাকে কমিয়ে দিবে। আর অ্যাডজাস্টারের কাজ হচ্ছে
যে আমি চাইলে অ্যাডজাস্ট করতে পারি যে রিঅ্যাকশনটা কি চলতে থাকবে নাকি রিঅ্যাকশনটা কমে যাবে। মডারেটর কিন্তু কোনো অ্যাডজাস্ট করে না, মডারেটরকে দেওয়া মাত্রই, যেমন পানি একটা মডারেটর, পানি এক প্রকার মডারেটর, বা তোমার হাইড্রোজেন এক প্রকার মডারেটর, এরা দেওয়া মাত্রই এরা নিউট্রনটাকে অ্যাবজর্ব করে ফেলবে। নিউট্রন, এই যে বাড়তি নিউট্রন প্রত্যেকটা রিঅ্যাকশনের পর পর নিউট্রন উৎপন্ন হচ্ছে, সেগুলি করে অ্যাবজর্ব করে ফেলবে, কমিয়ে দিবে। কিন্তু মানে অ্যাডজাস্টার বা কন্ট্রোলিং রডস, এদের একটু উপকারিতা আছে যে এরা কিন্তু কন্ট্রোল করতে পারে যে ঠিক আছে আমি বেশি ইনসার্ট করলাম তাহলে বেশি নিউট্রন অ্যাবজর্ব করে ফেললাম, আবার উপরে উঠে ফেললাম তাহলে অ্যাবজর্ব করা বন্ধ হয়ে গেল। এই মডারেটর, অ্যাডজাস্টার এগুলি কিন্তু এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, কারণ আমি চাই না যে ডিস্ট্রাকটিভ রিঅ্যাকশনটা চলতেই থাকুক, যতটুকু আমার হিট দরকার সেটাই। তো এখানে কিন্তু প্রচুর হিট উৎপন্ন হচ্ছে। আবার পাশে দেখো একটা দেখা যাচ্ছে, মানে একটা সার্কুলার পাইপ দেখা যাচ্ছে, মানে এখানে নিচের অংশটা আছে রেড আর উপরের অংশটা আছে ব্লু। তার মানে এখানে কিন্তু ঠান্ডা পানি যাচ্ছে, সেই পানিটা কিন্তু এখানে তাপের কারণে সেটা কিন্তু আবার মানে মানে হিটটা কিন্তু এখান থেকে এসে সেটা কিন্তু গরম পানি হচ্ছে। এবং এখানে কিন্তু মানে পানি কিন্তু গরমে বাষ্প হয়, তার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপ লাগে আর কি। এখানে কিন্তু চাপটা এমন ভাবে কন্ট্রোল করে, মানে এখানে প্রেসারটা এমন মাত্রায় রাখা হয় যাতে করে তোমার এটা কি বলে একটা নির্দিষ্ট লেভেল থাকে, এবং এই তাপ এবং চাপ দুটাকে ভ্যারি করে করে আমরা কিন্তু মানে কি বলে এটাকে পানিটাকে কি বাষ্প করে দিব নাকি বাষ্প না করে শুধু পানি গরম পানিতে রাখবো, সেই ব্যাপারটা আমি কন্ট্রোল করতে পারি। যাই হোক, এখানকার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমি এখান থেকে পানি দিচ্ছি। পানি এখানে দুইটা কাজ, এক হচ্ছে মডারেটর হিসাবে পানির ভিতরে যে পানি মানে তো H2O, তার মানে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন কিন্তু এখান থেকে নিউট্রনটা অ্যাবজর্ব করে, এক নাম্বার কাজ। আর দুই নাম্বার কাজ হচ্ছে পানি কিন্তু এটাকে এই তাপটা এখান থেকে নিয়ে আসতেছে, এই হিট এক্সচেঞ্জারে নিয়ে আসতেছে। এখানকার যে তাপটা সেটা পরিবহন মানে এই এখানে রেড কালার যেটা দেখছো, এখান থেকে এই গরম পানিটা, এখানে ছিল তোমার মানে কি বলে ঠান্ডা পানি যাচ্ছে, এখানে কিন্তু গরম পানি হয়ে আসতেছে। এখন এখানে দেখো এই টারবাইনের সাথে আবার এই হিট এক্সচেঞ্জারে আরেকটা পাইপ কানেক্টেড আছে। তার মানে এখানকার যে মানে মানে পানিটা যে উত্তপ্ত পানি, সেখান থেকে হিটটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে এখানকার যে মানে এই টারবাইনের সাথে কানেক্টেড যে তোমার পানি, সেই পানিটা কিন্তু হিট এক্সচেঞ্জ করছে। ফলে এখানকার গরম পানিটা কিন্তু তাপটা এখানে চলে যাচ্ছে। ফলে এই গরম পানির তাপটা যখন নাকি এখানকার ঠান্ডা পানিকে গরম করে দিচ্ছে বা বাষ্প করে দিচ্ছে, তখন এই পানিটা তাপটা এক্সচেঞ্জ করে আবার ঠান্ডা পানিতে কনভার্ট হচ্ছে। সেই ঠান্ডা পানিটা আবার এদিকে আসতেছে, এসে আবার এই তাপটা পরিবহন করে এসে এটা লুপের মতো, ঠান্ডা পানি যাবে, তাপটা নিয়ে অ্যাবজর্ব করবে, হিটটা অ্যাবজর্ব করবে, করে হিট এক্সচেঞ্জারের কাছে এসে আরেকটা যে পাইপের লাইন আর পানির পাইপ আছে সেখানে পানিতে তাপটা দিয়ে দিবে। এবং এখানে কিন্তু চাপ আমি কন্ট্রোল করতেছি না, এখানে কিন্তু নর্মাল টেম্পারেচার মানে নর্মাল প্রেসার রাখা হচ্ছে। ফলে এখানে পানিটা একদম বাষ্প হয়ে যাবে। এই যে এই রেডটা কিন্তু বাষ্প, এই বাষ্পটার কারণে টারবাইনটাকে ঘুরাবে। এই বাষ্পর কারণে টারবাইনটা ঘুরে, আর টার্বিটিং পার্ট যদি ঘুরে তাহলে আমার ইলেকট্রিসিটিটা কিন্তু উৎপন্ন হবে। সো মানে এটাই হচ্ছে হোল প্রসেস, যে আমার কি বলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিভাবে আমি বিদ্যুৎ উৎপাদন করি। তাহলে প্রথমে ছিল আমার রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনকে কন্ট্রোল করা হয়তো কন্ট্রোলিং রড কিংবা ওয়াটার দিয়ে, এবং দ্বিতীয় হচ্ছে আমার রিঅ্যাকশন থেকে উৎপন্ন হয় তাপ, সেই তাপ পানির মাধ্যমে আমি কি বলে সেই তাপ পানিতে দিচ্ছি, এবং পানিটা তাহলে বাষ্প হচ্ছে, সেই বাষ্প দিয়ে আমি টারবাইন ঘোরাচ্ছি, এবং টারবাইন ঘোরানোর কারণে জেনারেটরের সাথে যেহেতু টারবাইন কানেক্টেড, আমার জেনারেটর বিদ্যুৎ উৎপন্ন করছে। সেই বিদ্যুৎ এখন তোমার গ্রিডে যাক আর তোমার বাসা বাড়িতে আসুক, যেখানেই যাক বিদ্যুৎটা এইভাবে উৎপন্ন হচ্ছে আর কি। এখানে খেয়াল করার মতো বিষয়, এখানে কিন্তু দুইটা পানির লাইন আলাদা করা আছে। খেয়াল করে দেখবা যে প্রথমে যে মানে মানে এই যে বিক্রিয়া যেখানে হচ্ছে, সেই রিঅ্যাক্টরের এখান থেকে হিট এক্সচেঞ্জার পর্যন্ত একটা লাইন। তার কারণ এখানকার পানি যদি সরাসরি বাষ্প করে টারবাইনে দিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু এই পানির সাপ্লাইটা বন্ধ হয়ে যেত। তো এখানে কিন্তু কন্টিনিউয়াস পানির সাপ্লাইটা রাখার জন্য ঠান্ডা পানি যাবে, সেটা গরম হয়ে দিকে আসবে, আবার ঠান্ডা পানি হয়ে যাবে, এইটা একটা ক্লোজ লুপের মধ্যে হতে থাকবে। আর টারবাইনকে ঘোরানোর জন্য আলাদা পানি দেওয়া হচ্ছে এবং সেটাকে বাষ্পে পরিণত করা হচ্ছে। এই দুই পানির মধ্যে কিন্তু কোনো সংযোগ রাখা হচ্ছে না। তার কারণ যখন এই পানিটা এখান থেকে তাপ নিবে, এই রিঅ্যাক্টর এখান থেকে তাপ নিবে,
এখানকার কিছু রেডিয়েটিভ মানে রেডিয়েশনও কিন্তু পানির মধ্যে চলে আসবে। রেডিয়েটিভ তোমার আয়ন বলো বা মৌল বলো বা অ্যাটম বলো এখানে কিন্তু আসবে, এবং সেই মানে পানিটা যদি এখানকার যে পানি বাষ্প হয়ে টারবাইনকে ঘুরাচ্ছে সেই পানিটার সাথে মিক্সড হয়ে যায়, তার মানে কন্টামিনেশন হয়ে যাবে। রেডিয়েশন যারা যেসব মৌলরা করে তাদের রেডিয়েশনটা যদি পানিতে আসে, সেই পানিটা যদি আবার বাইরে এক্সটার্নাল কারোর সাথে কানেক্টেড হয় তাহলে ব্যাপারটা ডেঞ্জারাস। তো এই রেডিয়েশন থেকে আলাদা রাখার জন্য, আইসোলেশন করার জন্যই কিন্তু দুই পানির লাইন এই ক্ষেত্রে এক রাখা হয়নি, আলাদা রাখা হয়েছে। তো এই কথাগুলি পরবর্তী পেজে এখানে 7-8টা পয়েন্টের মাধ্যমে এই কথাগুলো বলা হয়েছে, যে কথাগুলো আমি এত বলো। স্যার আবার কন্টামিনেশন ছাড়াও তো স্যার ডাইরেক্ট যদি স্যার এই মানে জলীয় বাষ্পটা টারবাইনে যায় হিট করে স্যার, এটাও ক্ষতিকর না স্যার? না, সেটা তেমন ভাবেই রাখা হচ্ছে। নর্মাল পানির বাষ্প আমার টারবাইনের জন্য ক্ষতি কেন করবে? এটা এমন ভাবে সেট করা যে বাষ্পটার কারণে, বাষ্পের প্রেসারের কারণে টারবাইনটা আমাকে ঘুরাতে হবে, টারবাইনটা ঘুরবে। এই টারবাইনটা ঘুরানোর জন্যই তো আমার এই বাষ্পটা আসতেছে। তো মানে সেটার তো কোনো স্যার সমস্যা না। হিট এক্সচেঞ্জারে কি স্যার টেম্পারেচারটাও কোনোভাবে কন্ট্রোল কি করা হয় স্যার, নাকি স্যার যে টেম্পারেচারে আমার ইয়া থেকে আসতেছে মানে রিঅ্যাক্টর থেকে আসতেছে? অফকোর্স করা হয়। আমার কন্ট্রোলিং রড আছে, এবং আমার এখানে আলাদা করে পানি দেওয়া হচ্ছে। তো পানি মডারেটর হিসেবে কাজ করতেছে, পানির ভিতরে হাইড্রোজেন আছে, সেই মডারেটর হিসেবে কাজ করছে। আবার কন্ট্রোলিং রড আছে, তারা অ্যাডজাস্টার হিসেবে কাজ করছে। বিক্রিয়াকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে তার প্রত্যেকটা বিক্রিয়ায় কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা আমি জানি। তো বিক্রিয়াটা আমি নিয়ন্ত্রণ করতে পারলে উৎপন্ন তাপটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো, যেটা আমার নিউক্লিয়ার বোমে করা হচ্ছে না। এবং সাথে সাথে আমি যদি প্রেসারটা কন্ট্রোল করি তাহলে কত ডিগ্রি সেলসিয়াসে আমার পানিটা বাষ্প হবে সেটা কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো। শুধুমাত্র মানে তাপ দিলেই পানি বাষ্প হয় সেটা আমরা মনে করি যে নর্মাল মানে অ্যাটমসফিয়ারিক যে প্রেসার সেটার ক্ষেত্রে, কিন্তু আমি যদি প্রেসার কম বেশি করি তাহলে এই যে বয়েলিং পয়েন্ট সেটা কিন্তু ভ্যারি করবে। আমি যদি প্রেসার কম বেশি করি তাহলে যে সবসময় জানি যে হ্যাঁ এত ডিগ্রি সেলসিয়াসই পানি বাষ্প হয়ে যায় সেটা কিন্তু হবে না। হ্যাঁ, সেটা কিন্তু চেঞ্জ হবে। এখানে এত তাপ উৎপন্ন হয়, তো আমার এখানে যদি 100 ডিগ্রি সেলসিয়াস যদি পানি বাষ্প হয়ে যাওয়ার কথা, এখানে তো 100 ডিগ্রি সেলসিয়াস থেকে আরো বেশি তাপ উৎপন্ন হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বাষ্প হওয়াটাকে থামাবো কি করে? তো সেই ক্ষেত্রে আমাকে প্রেসার কন্ট্রোল করতে হবে যাতে করে সেটা বাষ্প ওখানেই শেষ না হয়ে যায়। এরকম কিছু ব্যাপার এই কথাগুলো ভিতরে লেখা আছে, পড়লে আরো বুঝতে পারবেন। স্যার আমাদের কি কোনো ম্যাথ আছে স্যার এই কোর্সে? গত ক্লাসে তো দেখলাম অনেক মানে ম্যাথ ছিল, এবং কি বলে সাইড থাকবে, প্রচুর কমপ্লেক্স ম্যাথ আছে। সব ম্যাথ তো আমি পড়াচ্ছি না, কিছু ম্যাথ আমি বাদও দিচ্ছি, কিছু ম্যাথ পড়াচ্ছি। তো ওই যে ইন্ডিয়ান অথরের যে তোমাদের কিছু স্লাইড দেখাচ্ছিলাম, এই স্লাইডগুলো তার থেকে আলাদা। আবার ওই স্লাইডে যখন যাবো, এটা আমার লেকচার ওয়াইজ, তো টোটাল তো তোমাদের 42টা লেকচার, তার মধ্যে কিছু কিছু স্লাইড আছে ওই ইন্ডিয়ান যে অথরের যে স্লাইডটা, সেখানে প্রচুর ম্যাথমেটিক্স পাবা। আর এই যে পাওয়ার প্ল্যান্টের ইস্যুগুলোতে এখানে হয়তো যে ইগুলো আছে এখানে হয়তো ম্যাথমেটিক্স একটু কম আছে। স্যার ওই স্যার রিঅ্যাক্টরের ভিতরে স্যার যে লিকুইডটা সার্কুলেট করে স্যার, মানে ওয়াটার বলছেন স্যার, স্যার ওইখানে কি কোন জায়গায় স্যার লিকুইড হিসেবে কি সোডিয়াম ইউজ করা হয়? এটা অনেক আমরা একটু পরে যখন দেখবো যে মানে কত রকমের পাওয়ার প্ল্যান্ট আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কত রকমের ভাবে মানে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আছে আর কি। তো কোথাও দেখবা লাইট ওয়াটার, কোথাও দেখবা হেভি ওয়াটার, কোথাও দেখবা কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন কিছু আছে। আমরা এগুলি পরের স্লাইডে দেখবো আর কি, মানে পরের লেকচারে আর কি। এইটাকে শেষ করি। এটা বিভিন্ন হতে পারে। আমরা মানে এটা তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তোমাদের মানে পাওয়ার প্ল্যান্ট কোর্সের ভিতরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যদি সোডিয়াম দেখায় তাহলে নিশ্চয়ই থাকে। কিন্তু আমরা এখানে যতগুলো দেখবো মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এখানে অনেকগুলো অপশন আছে। তো সেখানে আপাতত এখন পর্যন্ত আমি সোডিয়াম দেখিনি আর কি। তো নেক্সটে আমরা এক্সপ্লোর করতে থাকি, যদি চলে আসে তো ভালো, তোমরা তাহলে মিলাতে পারবা যে দুই জায়গায় একই জিনিস পড়েছি। আজকে আমি যে কয়টা মানে পাওয়ার প্ল্যান্টের যে কয়টা ভার্সন এখানে দেখবো আর কি, মানে এই রিঅ্যাক্টরের এই অংশটাতে, তো তার মধ্যে আমি এখনো সোডিয়াম পাইনি আর কি। তো দেখা যাক, মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে যদি আমাদের আরো থাকে, আরো কিছু চ্যাপ্টার থাকে, তাহলে হয়তো আরো এক্সপ্লোর করতে পারবো আর কি। ঠিক আছে, ওকে। তো এখানে আমার এই লেকচারে এটুকুই আছে। আমরা নেক্সট লেকচারে চলে যাই।
নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টরস, এটাকে সংক্ষেপে এনপিআরও বলে। যেখানে এইখানে প্রথমে কিছু কিছু সংজ্ঞা দেওয়া আছে। প্রথমে ধরো বলা আছে ফুয়েল, আমরা আগেই বলছি যে ইউরেনিয়াম এখানে ফুয়েল হিসাবে ইউজ হচ্ছে। হ্যাঁ, তো ইউরেনিয়ামের মানে লাইফ টাইম বেশি এবং এ কিন্তু মানে অনেক এনার্জি উৎপন্ন করতে পারে, একটা থেকে অনেকগুলো নিউট্রন উৎপন্ন হয় এবং অনেকক্ষণ পর্যন্ত রিঅ্যাকশনটা চালাতে পারে। তো সে কারণে ইউরেনিয়াম একটা ভালো সোর্স ফুয়েলের ক্ষেত্রে। এরপরে সংজ্ঞা দিচ্ছে মডারেটরের। তো আমরা মডারেটর গত ক্লাসে বিক্রিয়ার সময় দেখেছিলাম যে হাইড্রোজেন একটা মডারেটর, সেই নিউট্রনকে অ্যাবজর্ব করে ফেলছে, অ্যাবজর্ব করে সে তো অন্য কিছু উৎপন্ন করছে। তো এই যে আবার মডারেটরের তাহলে নাম মডারেটর কেন? এখানে যেমন বলেছে ওয়াটারও ওয়ান কাইন্ড অফ মডারেটর, তারপরে গ্রাফাইটের কথা বলছে, গ্রাফাইটও ওয়ান কাইন্ড অফ মডারেটর, মানে যার মধ্যে এই নিউট্রনটাকে অ্যাবজর্ব করে বিক্রিয়াটাকে তোমার স্লো ডাউন করার, তোমার বিক্রিয়াটাকে স্লো ডাউন করার একটা ক্যাপাবিলিটি আছে, তাদেরকে আমি মডারেটর বলবো। হতে পারে সেটা ওয়াটার, হেভি ওয়াটার, লাইট ওয়াটার, ডিস্টিল ওয়াটার বা গ্রাফাইট, যেটাই বলো। তাদের মধ্যে যদি তাদের মধ্যে ক্ষমতাটা আছে যে ইউরেনিয়াম প্রথমবার বিক্রিয়া করে একটা নিউট্রন ছিল, হয়ে গেল 3টে নিউট্রন, সেটা থেকে 6টা, 9টা, 15টা, 20টা এভাবে যে বাড়ছে, তো কখনো কখনো স্লো ডাউন করার প্রয়োজন পড়লে আমি মডারেটর ইউজ করতে পারি। এখানে বলতেছে ওয়াটার ওয়ান কাইন্ড অফ মডারেটর এবং গ্রাফাইট ওয়ান কাইন্ড অফ মডারেটর। কন্ট্রোলিং রড কি? কন্ট্রোলিং রড হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডজাস্টার, যেগুলো আমরা অলরেডি বলছি যে এই রডগুলো কিন্তু আমার বিক্রিয়ার রেটটা কমাতে পারে, মানে বিক্রিয়াটা মানে স্লো ডাউন করতে পারে। আবার আমি রডটা যদি ইনসার্ট বেশি না উপরে উঠিয়ে দিই, তাহলে আবার আমার বিক্রিয়াটা আগের মতোই চলতে থাকবে। তো মডারেটর একবার তুমি ভিতরে দিয়ে দিলে এটাকে আবার বাড়ানোর কোনো অপশন নেই। এই যে কমলো তো কমলোই, কিন্তু কন্ট্রোলিং রডের যেটা সুবিধা যে আমি ইনসার্ট করলাম তো কমে গেল, আবার মানে ইনসার্ট না করে মানে বাইরের দিকে এক্সিট করে নিলাম, তাহলে কিন্তু আবার কি বলে আমার কিন্তু সেটা যে কমে যাওয়ার ব্যাপারটা নাই। তো কি কি মেটাল আছে এখানে? ক্যাডমিয়ামের কথা বলা হচ্ছে, হ্যাফনিয়ামের কথা বলা হচ্ছে, বোরনের কথা বলা হচ্ছে। এরা কিন্তু এই কন্ট্রোলিং রড হিসেবে ইউজ হয়। ঠিক আছে, এই যেখানে পিডব্লিউআর বলতেছে, পিডব্লিউআর মানে যে নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর। ওকে, আমরা এই সবকিছুই ফিশন বিক্রিয়ার সাপেক্ষে বলছি। দেখো কুলেন্টের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো কুলেন্ট কেন দরকার? নিউক্লিয়ার বোমে তো আর কুলেন্ট লাগে না, কিন্তু আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কুলেন্ট কিন্তু লাগছে। ওই তোমার ওই আমার হিট যতটুকু দরকার বাষ্প করার জন্য, বাষ্প হওয়ার জন্য, তো কতটুকু বাষ্প দরকার, বাষ্প হলে কতটুকু বাষ্প হলে আমার টারবাইন ঘুরবে, আমার ইলেকট্রিসিটি উৎপন্ন হবে, সেটা আছে। কিন্তু আমার ওই যে বলতেছিল টেম্পারেচার কন্ট্রোল, তো টেম্পারেচার কন্ট্রোল আমি তো মানে রিঅ্যাকশন কন্ট্রোল করে করতে পারি, আর কুলেন্ট দিয়েও করতে পারি। তো কিছু কিছু পাওয়ার প্ল্যান্টে মানে এই মানে কি হয় যে ওয়াটারটা দুইটা কাজ ইউজ হয়। একে তো কুল করে, আবার সাথে সাথে ও ওই নিউট্রন গুলোকে অ্যাবজর্ব করে সে মডারেটরের কাজও করে। একই ওয়াটার কখনো ইউজ হচ্ছে তোমার কুলেন্ট হিসাবে, কখনো ইউজ হচ্ছে আমার মডারেটর হিসাবে। এই ওয়াটারের ভিতরে যে হাইড্রোজেন থাকে সে কিন্তু এই নিউট্রনটা অ্যাবজর্ব করে। আর কি বলে, আর পানি তো তোমার এটা মানে টেম্পারেচারটাকে রিডিউস করবেই নর্মাল পানিতে, তো সেইটাই কথা এখানে বলা আছে। তারপরে আরো কিছু আছে, প্রেসার ভেসেল বা প্রেসার টিউব। তো প্রেসার ভেসেল কেন দরকার সেটা তো তোমাদেরকে আমি বলছি, যে প্রেসার যদি কন্ট্রোল না করো তাহলে কিন্তু ওই নর্মাল টেম্পারেচারে, নর্মাল অ্যাটমসফিয়ারের টেম্পারেচারে, যে টেম্পারেচারের বয়লিং পয়েন্ট পানির, তো সেই টেম্পারেচারে কিন্তু বয়েল হয়ে যাবে। তো সেটা আমি যদি মানে ম্যানিপুলেট করতে চাই তাহলে আমাকে প্রেসারের একটা প্যারামিটার সেটাতে হাত দিতে হবে। তো সেটার জন্য প্রেসার ভেসেল আছে। তো স্টিম জেনারেটর, ছবি কি আছে এখানে, ছবি পরে দেখবো। স্টিম জেনারেটর, তো স্টিম জেনারেটর কি জন্য দরকার? স্টিম জেনারেটর না থাকলে টারবাইন ঘুরাবা কি করে? স্টিম জেনারেটর তো লাগবেই। স্টিম জেনারেটর আছে বলেই আমার বাষ্প হচ্ছে, এবং সেই বাষ্প দিয়ে আমি টারবাইন ঘুরাচ্ছি। টারবাইন ঘুরানোর কারণে টারবাইনটা যেহেতু জেনারেটরের সাথে কানেক্টেড আছে, ফলে আমার বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে। তো এখানে সেই স্টিম জেনারেটরের কথাটা বলা আছে। আর এখানে আরো কিছু আরো স্পেসিফিক বলা আছে যে তোমার কোথায় কোথায় স্টিম জেনারেটর আছে, এই তারপরে কি বলে আরো কিছু মানে সংখ্যা জাতীয় কথাবার্তা, এইগুলো তোমরা পড়ে নিবা আর কি। কত কার ভিতরে কতগুলা টিউব আছে, একদম সংখ্যার কিছু ব্যাপার আছে আর কি। কন্টামিনেশনের যে ব্যাপারটা বলছিলাম,
সেখানে সেই কথাটা এখানে বলা আছে। আচ্ছা, পিডব্লিউআর এর এখানে আরেকটা বলা হচ্ছে প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টর। এখানে ছবিটা দেখলে আরো বুঝতে সুবিধা হবে। এই দেখো প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টর, এই দেখো প্রেসারাইজার, আর এখানে তোমার স্টিম জেনারেটর। এদিক দিয়ে তুমি ইনসার্ট করছো পানি, সেই পানিটা কিন্তু নিচে আসতেছে না। দেখলে মনে হয় এই পানিটা বুঝি এখান থেকে নিচে চলে আসে, তা না, এখানে তো ব্লক করা। এই পানিটা এখানে আসতেছে এবং এই জায়গা দিয়ে এখান থেকে মানে 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 হাই টেম্পারেচারের পানি যাচ্ছে। এই হাই টেম্পারেচারের পানি আর এখানকার যে লো টেম্পারেচারের পানি, তারা তাপ এক্সচেঞ্জ করে এখানে স্টিম আকারে বেড়ে যাচ্ছে। ছিল নর্মাল পানি, এখানে মানে হাই টেম্পারেচারের পানির সাথে সংস্পর্শে এসে এটা কিন্তু স্টিম হয়ে যাচ্ছে, স্টিম হয়ে এখান থেকে বেরোয় যাচ্ছে আর কি। আর এখান তাহলে হাই টেম্পারেচার পানি কোত্থেকে আসলো? এই যে এরা মানে হাই টেম্পারেচারের তোমার মানে পানিটা এখান থেকে আসতেছে। আসার পর এই হাই টেম্পারেচার পানি যখন নাকি এই ঠান্ডা পানির সংস্পর্শে এসে যখন নাকি তাপটা ছেড়ে দিল, নর্মাল পানি হয়ে গেল, সেই নর্মাল পানি তখন এদিক দিয়ে এসে আবার এই জায়গার দিকে আমার এই যেখানে তোমার রিঅ্যাক্টর সেখানে কিন্তু চলে যাচ্ছে, বিক্রিয়া যেখানে হয় সেখানে কিন্তু চলে যাচ্ছে। দেখো এই দুই পানি কিন্তু একসাথে মিলতেছে না, মাঝখানে কিন্তু ভাগ করা আছে। এখান থেকে তোমার হাই টেম্পারেচারের পানি আসতেছে, এই হাই টেম্পারেচারের পানি আর এখানে ইনপুটের মানে নর্মাল পানি আছে, এক্সচেঞ্জ করে এখানে তোমার স্টিম আকারে বেরোচ্ছে। আর যখন টেম্পারেচার এক্সচেঞ্জ করা হলো তখন ঠান্ডা হয়ে নর্মাল হয়ে এখান থেকে পাম্পের মাধ্যমে আবার সে এই বিক্রিয়াস্থলে আসতেছে। বিক্রিয়াস্থলে এই যে তোমার মানে ইউলো রেড দেখতেছে, এগুলি তোমার ফুয়েল এলিমেন্ট, তার মানে এগুলি ইউরেনিয়ামের বার ধরো, তো সেইখানে এটা আছে। আর এই যে তোমার মানে নর্মাল পানি আসতেছে, এই পানিটা কিসের জন্য আসতেছে? এই পানিটা তো একটা কারণ যে তোমার কি বলে, একে তো মডারেটর হিসেবেও কাজ করবে, কুলেন্ট হিসেবেও কাজ করবে, আবার এখান থেকে কিন্তু বাষ্প উৎপন্ন হচ্ছে। কন্ট্রোলিং রডগুলো কেন আছে? কন্ট্রোলিং রডগুলো এই জন্য আছে যাতে আমি সময় মতো এটাকে বেশি ইনসার্ট করে আমার রিঅ্যাকশনের লেভেলটা কমাতে পারি, আবার উপরে উঠালে স্লো ডাউনটাকে বন্ধ করে এটাকে স্পিড বাড়াতে পারি। আর এই যে পানিটা আসতেছে, একে তো কুলেন্ট হিসেবে কাজ করতেছে, যে আমি এক্সট্রা টেম্পারেচার আমি রাখতে চাই না। আর আরেকটা হচ্ছে এখানে বাষ্প হচ্ছে, এই বাষ্প মানে এখানে বাষ্প যদি হয়ও এই প্রেসারাইজারের মাধ্যমে সেটাকে কিন্তু আমি বাষ্প না বানিয়ে আবার মানে হাই টেম্পারেচার পানি করতে পারি, কিন্তু সেটাকে আমি কিন্তু বাষ্প বানাচ্ছি না এই প্রেসারাইজারের কারণে। প্রেসারাইজার দিয়ে আমি প্রেসার কম বেশি করতে পারি। এবার জানো গ্যাসকে হাই প্রেসার দিলে সেটা লিকুইড হয়ে যায়, এটা তোমাদের বেসিক পড়ে আসছো যে গ্যাসীয় বস্তুকে যদি হাই টেম্পারেচার দেওয়া হয়, সরি হাই প্রেসার দেওয়া হয়, সে লিকুইড হয়ে যায়, কিন্তু পরে আবার এখানে মানে টেম্পারেচার এক্সচেঞ্জ করতেছে। সো দিস আর দ্য সিনারিও প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টর পিডব্লিউআর। এখানে এইভাবে ঘটনাটা ঘটে, এই কথাগুলো এখানে বলা আছে। তারপরে বলতেছে বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর, আরেক রকম ঘটনা। আমরা ছবি দেখলে আর ক্লিয়ারলি বুঝতে পারবো, এখানে বর্ণনা আছে, ছবি কোথায়? এই দেখো বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর। এখানে ওই আগের ছবিতে যেরকম পানি আলাদা করে রাখছিল মানে কন্টামিনেশন হবে, এখানে সেই কন্টামিনেশনের ব্যাপারটাকে ওরা পাত্তা দেয়নি। এখানে দেখো ইচ্ছা করলে কিন্তু এই বাষ্পটাই সরাসরি দিক দিয়ে বের করতে পারতো। এখানে বাষ্প হলো, সেই বাষ্পকে প্রেসারাইজ করে আবার সেটাকে লিকুইড করে তারপরে টেম্পারেচার এক্সচেঞ্জ করে তারপরে দিল। তার মানে এখানকার এই যে পানিটা, এখানকার যে বিক্রিয়ার স্থল থেকে উৎপন্ন বাষ্প তারপরে সেটাকে পানি, তার সাথে এখানকার পানি কিন্তু মিলতে দিল না। এরা কিন্তু একটা নির্দিষ্ট লাইন দিয়ে ঘুরলো। তার মানে এদিক থেকে যে পানিটা আসতেছে হিট এক্সচেঞ্জ করে বাষ্প হয়ে এদিক দিয়ে বেরোচ্ছে, সেই পানি আর এখানকার পানি দুটা কিন্তু মিললো না, আলাদা রাখলো পিডব্লিউআর এ। বিডব্লিউআর এ সেটা কিন্তু আর সেই ব্যাপারটা রাখে নাই। ছবিতে দেখো এখান থেকে ওয়াটার আসছে, পাম্পের মাধ্যমে দিকে যাচ্ছে, বাষ্প হয়ে দিকে বেরোয় যাচ্ছে। মানে এই বাষ্পকে আগের মতো প্রেসারাইজার দিয়ে মানে লিকুইড করে তারপর আবার অন্য পানির সাথে হিট এক্সচেঞ্জ করিয়ে তারপর সেটাকে বাষ্প বানিয়ে আমি বাইরে বের করব, সেই ঘটনা ঘটানি। একই পানি এদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পর সেটাকে বাষ্প করে আবার এদিকে ফেরত দিচ্ছে। কোনো বাষ্প যদি কিছু বাষ্প, এখানকার নিয়ম হচ্ছে সবটুকু পানি বাষ্প হবে না, ধরো 12 to 15% পানি বাষ্প হবে, বাকিটুকু হয়তো আবার এদিক থেকে ফিডব্যাকের মাধ্যমে আবার এখানে চলে আসবে। এদিকেও আমার কিন্তু কন্ট্রোলিং রড আছে।
যারা আমাকে বিক্রিয়াটাকে স্লো ডাউন বা স্পিড আপ করতে পারে। আর পানি এখানে কুলেন্ট হিসাবে আছে, আমি টেম্পারেচারটা কম বেশি করতে পারি। সো এটাই পার্থক্য। তাহলে এখানে যে কন্টামিনেশনের ভয়টা পেলো না, কেন পেলো না, এর ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে, পড়লেও দেখতে পাবা। এই পানিতে কন্টামিনেশনের ভয় নাই, কারণ কন্টামিনেশন হলে যে ব্যাপারটা আসবে যে N116, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রেডিয়েটিভ ব্যাপারটাই মানে এই অ্যাটমটাই মিক্সড হয়, যার হাফ লাইফ দেখো কত, 7 সেকেন্ড। হাফ লাইফ হচ্ছে 7 সেকেন্ড। তাহলে বুঝতেই পারছো এটা বেশি দিন মানে বেশিক্ষণ পর্যন্ত এটা পানিতে থাকতে পারবে না। মানে যেই অ্যাটমটা রেডিয়েশনের মাধ্যমে আমার পানির সাথে মিক্সড হয় তার হাফ লাইফ হচ্ছে 7 সেকেন্ড। তাহলে এটা হাফ লাইফ যদি 7 সেকেন্ড হয় তাহলে তো কিছুক্ষণ পরে এটা পানি থেকে উদা হয়ে যাবে। তো সেই কারণে সেই ভয়টার মানে সেই ভয়ের কারণে আলাদা করে পানির ফ্লো যেটা PWRA করছে, BWRA সেটা করে নাই। অফকোর্স এখানে তোমার পয়সা কমে গেল, অ্যারেঞ্জমেন্ট কমে গেল এবং এফিসিয়েন্সি তোমার বাড়লো আর কি। আর কিছুটা ভয় থাকলো যে আমার কন্টামিনেশন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কন্টামিনেশন রোধ করার জন্য এখানে এক্সট্রা কিছু মানে প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়, কিন্তু PWRA সেটা নেওয়ার দরকার পড়ে না, কারণ PWRA কি বলে সেটা মানে আইসোলেশনের ব্যাপারটা আছে। তারপরে বলতেছে PHWR, প্রেসারাইজ হেভি ওয়াটার রিঅ্যাক্টর। হেভি ওয়াটার D2O, নর্মাল H2O, আর এখানে বলছে D2O, হেভি ওয়াটার। তো এই হেভি ওয়াটার নর্মাল ওয়াটারের জায়গায় এখানে হেভি ওয়াটার ইউজ হয় আর কি। ছবিতে আছে নিশ্চয়ই থাকার কথা। একই ঘটনা, পার্থক্য হচ্ছে এখানে D2O ইউজ হচ্ছে। আগের মতোই এই যে এখান থেকে যে পানিটা আসতেছে সেই পানি দিকে ওর নাম নিচে নামতে পারছে না, এটা হিট এক্সচেঞ্জ করে স্টিম হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু তোমার হেভি ওয়াটার, এখানে সবটাই কিন্তু হেভি ওয়াটার। এই প্রথম এই হেভি ওয়াটারটা তোমার এই যে অংশটাকে এটাকে বলতেছে ক্যালেন্ড্রিয়া, আর এখানেও কন্ট্রোলিং রড আছে। তো সেটার কি বলে কুলেন্ট হিসাবে এখানে হেভি ওয়াটার কিন্তু ইউজ করছে, এবং এই হেভি ওয়াটার থেকেই আবার এক্সচেঞ্জ করে টেম্পারেচার এক্সচেঞ্জ করে ওখানে স্টিম আকারে উৎপন্ন হচ্ছে। সো পার্থক্য এইটুকুই, আর কিন্তু কিছু না। এটা কানাডায় সর্বপ্রথম এটা ডিজাইন করছে, পরে 80 সালে 1980-তে ইন্ডিয়াতেও আসছে আর কি এই ব্যাপারটা। এখানে তোমার ন্যাচারাল ইউরেনিয়াম U235 সেটাকে ইউরেনিয়াম অক্সাইড যেটা সেটাকে ফুয়েল হিসেবে ইউজ করে, ন্যাচারাল ইউরেনিয়াম অক্সাইড সেটা কিন্তু ফ্লুয়েন্ট হিসেবে ইউজ করা হয়। আর এখানে কিন্তু যিনি মডারেটর, যেটা তোমার এই যে পানির কারণে পানির ভিতরে হাইড্রোজেন আছে, সেটা যে তোমার এখানকার কি বলে ইউরেনিয়ামের যে উৎপন্ন রিঅ্যাকশনের কারণে উৎপন্ন নিউট্রনটাকে অ্যাবজর্ব করে ফেলছে, তো সেই যে বিক্রিয়ার প্রক্রিয়াটা থেকে স্লো ডাউন করছে এই হেভি ওয়াটারটা, কুলেন্টেরও কাজ করতেছে। কিন্তু কথা হচ্ছে এই হেভি ওয়াটারের দাম আর নর্মাল পানির দাম তো এক না। তো এখানে এর একটা লিমিটেশন হচ্ছে, এখানে কিন্তু হেভি ওয়াটারটা ইউজ করতে হচ্ছে। এই যে moderator is enriched water যদি ও সেটা হেভি ওয়াটার rather than the fuel, a cost trade off. সো তোমাকে এখানে কি বলে হেভি ওয়াটার যদি ইউজ করো, আগেরটাতে নর্মাল পানি ইউজ করতে এখন হেভি ওয়াটার ইউজ করছে, এখানে কিন্তু দামের একটা হেরফের হচ্ছে, সেই কথাটা এখানে বলতেছে। প্রেসার টিউবের কথা এখানেও বলা আছে। অফকোর্স আমি চাই না যে মানে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে থাকুক, তার থেকে আমি প্রেসারটা ম্যানিপুলেট করছি যাতে করে এখানে স্টিম না হয়ে যায়, এটা মানে ওয়াটারই থাকে, এবং পরে স্টিম এখানে উৎপন্ন হবে, এখানে নর্মাল পানি দিয়ে সেইখান থেকে স্টিম উৎপন্ন হবে। এইটা কিন্তু আর হেভি ওয়াটার না এখান থেকে যেটা আসতেছে, বাট এই মাঝখানের পথে কিন্তু হেভি ওয়াটার ইউজ করতেছে। তো এটাই PHWR। আর অ্যাডভান্স গ্যাস কুলড রিঅ্যাক্টর, এটা এইখানে কিন্তু একটু আলাদা। এই যে এতক্ষণ কি বলে এতক্ষণ বলতেছিলাম যে মানে ভিতরে পানি দিচ্ছে, এখানে আর পানি নাই। এখানে কি দিচ্ছে দেখো তো, এখানে দেখো কার্বন ডাই অক্সাইড দিচ্ছে। তো এবার কিন্তু কার্বন ডাই অক্সাইড, এবার কিন্তু ভিতরে পানি নেই। আগে যতগুলো ছবি ছিল, আগে যতগুলো এই যে ভিতরে এই যে এই অংশটাতে পানি ছিল, আগে সব ছবিতেই পানি ছিল, এখানে কিন্তু পানি ইউজ করা হচ্ছে, এখানে লেখাই আছে, তাই না? এক একটা থেকে একটা টেম্পারেচার আলাদা। এখানে 650 ডিগ্রি সেলসিয়াসে তোমার এটা স্টিম হবে আর কি, কিন্তু এটা ডিপেন্ড করে প্রেসার কত দিব। চোখ বন্ধ করে আগের মতো ছোটবেলায় পড়ে আসছি 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প হবে, ব্যাপারটা তা। তো এখানে কন্ট্রোলিং রড আছে,
ইউরেনিয়ামের বারগুলো আছে, আর এই তোমার স্টিম জেনারেটর আছে, পানি দিচ্ছে, হিট এক্সচেঞ্জ হয়ে এখানে স্টিম হচ্ছে, কিন্তু মাঝখানে পানি নেই। মাঝখানে আছে তোমার কার্বন ডাই অক্সাইড, মানে কুলেন্ট হিসাবে কি বলে, সে কিন্তু কার্বন ডাই অক্সাইড হিসেবে মাঝখানে আছে আর কি, ভিতরে কোনো পানি নেই। ফলে আমার যে কন্টামিনেশন হবে, এক পানি আরেক পানির সাথে মিশে যাবে, বা বাষ্পের সাথে রেডিয়েশনের কোনো মৌল বা অ্যাটম চলে আসবে, সেই ব্যাপারটা কিন্তু এখানে নাই আর কি। আর গ্রাফাইট মডারেটর এখানে ইউজ করতেছে। আমি প্রথমেই বলছিলাম মডারেটর হিসেবে হাইড্রোজেন ইউজ করতে পারো, পানি ইউজ করতে পারো, গ্রাফাইট ইউজ করতে পারো। এখানে গ্রাফাইট ইউজ করতেছে মডারেটর হিসেবে, কুলেন্ট হিসেবে তোমার কার্বন ডাই অক্সাইড ইউজ করতেছে। তো বেসিক যে মেকানিজম সেটা একই, জাস্ট কি বলে ম্যাটেরিয়াল চেঞ্জ করে করে এক একটার এক এক নাম হচ্ছে। এই তো মোটামুটি আমাদের আজকে লেকচার, আর তেমন কিছু নাই আর কি। আর কি বলে এখান থেকে মানে প্রত্যেকটাতেই যতখানি পানি ইনপুটে দিচ্ছে তার সবটাই বাষ্প হবে কিনা সেটা কিন্তু আগে থেকেই ডিজাইন করা থাকে, যে সবটাই বাষ্প আমরা করব কি করব না সেটা কিন্তু আগে থেকে ডিজাইন করা থাকে। ঠিক আছে, এখানে দেখো 290 ডিগ্রি সেলসিয়াস, তারপরটা ছিল কত 650 ডিগ্রি সেলসিয়াস। এক একটা কিন্তু এক এক রকম, ডিপেন্ডিং অন প্রেসার। ঠিক আছে, দেখো এখানে বলতেছে 12 থেকে 15%, এটা কার বেলায় বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর, এখানে যে পানিটা দিচ্ছ তার 12 থেকে 15% মাত্র স্টিম হবে, আর বাকিটা কিন্তু স্টিম হবে না। কারণ এখান থেকে পানি মানে কতখানি আমার স্টিম দরকার টারবাইন ঘোরার জন্য, আবার এখানকার পানিটাও সচল রাখতে হবে। সব পানি বাষ্প হয়ে গেলে তো পানি দিতেই থাকবে, ওদিকে বাষ্প হতেই থাকবে, তো সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হয়। ঠিক আছে স্যার, এটা কি আমরা আমাদের চাহিদা অনুযায়ী ইনক্রিজ অথবা রিডিউস করতে পারবো? কোনটা স্যার বাষ্পের পরিমাণটা এটা ডিজাইন করতে হবে, এটা তুমি অ্যাডজাস্ট করতে পারবে না। মানে আমার ইচ্ছা হলো একটু বাড়িয়ে দিলাম কমিয়ে দিলাম, এটা ডিজাইনটি এমন ভাবে করতে হয় যাতে কেউ 12% চায় বা কেউ 15 বা তারও বেশি, সেটা ডিজাইনের সময় ওভাবে করতে হয়। তোমার হাতে কন্ট্রোলিং পাওয়ারটা নাই একবার বাড়ানো হয়ে গেলে। এটা এই যেমন কন্ট্রোলিং রডের মাধ্যমে তুমি বিক্রিয়াটা স্লো ডাউন করবে না সেটা তোমার হাতে কন্ট্রোলিং পাওয়ারটা আছে, ওটাতে তা। ঠিক আছে, মোটামুটি এই আমাদের আজকে আমরা এই টপিকস গুলো পড়লাম। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ও অ্যাড্রেসটা আমরা দেখলাম বোধহয়, ওখানে কিন্তু আমাদের ছিল এই যে ক্যাডমিয়াম, হ্যাফনিয়াম, বোরন, কিন্তু নাম দেওয়া আছে। এরা কিন্তু মানে তোমার কি বলে অ্যাডজাস্টার হিসেবে ইউজ হয়। অ্যাডজাস্টার মানে কতখানি আমি অ্যাডজাস্ট করব বিক্রিয়াটাকে। মডারেটর তো মডারেটরই, হাইড্রোজেন বা ওয়াটার বা গ্রাফাইট এরা দিলে বাধ্যতামূলকভাবে স্লো ডাউন করবে। আর এই অ্যাডজাস্টার যেটা আমরা গত ক্লাসে যে শুরুই করছিলাম স্লাইডটা 3টা বিক্রিয়া দিয়ে, একটা নিউট্রন অ্যাবজর্পশন উইথ ফুয়েল, নিউট্রন মানে অ্যাবজর্পশন উইথ মডারেটর, নিউট্রন অ্যাবজর্পশন উইথ অ্যাডজাস্টার। অ্যাডজাস্টারের মজাটা হচ্ছে আমি কন্ট্রোল করতে পারি যে নিউট্রন কতখানি অ্যাবজর্ব হবে আর কতখানি হবে না। মডারেটরের কন্ট্রোলিং কিছু নেই, দেওয়ার সাথে সাথে নিউট্রন অ্যাবজর্ব হয়ে যাবে, এই আর কি। কুলেন্ট তো কুলেন্ট বললাম। স্যার চেরনোবিলের যে ইয়াটা স্যার, ওইখানে স্যার মানে কন্ট্রোল রড গুলা সব একসাথে দেওয়ার কারণে স্যার এসিলার মানে বিক্রিয়াটা ডিসিলারেট করার বদলে স্যার এসিলারেট হয়েছিল স্যার। কোথায়? এই চেরনোবিল যেটা ইয়ে হয়েছিল স্যার, নিউক্লিয়ার ডিজাস্টার। স্যার ইউক্রেন আর চেরনোবিল স্যার। ও আচ্ছা, হতে পারে, আমার সেটা জানা নেই। তোমরা তো পাওয়ার প্ল্যান্ট পড়েছো, তোমাদের হয়তো আরো ভালো জানা থাকবে। না স্যার, ওইটা নিয়ে একটা সিরিজ বের হয়েছিল স্যার, মানে হচ্ছে মুভি সিরিজ আর কি। মেবি হ্যাঁ, আমিও কোথায় ওইখানে দেখাইছিল। কোথাও আমিও পড়েছি এরকম, এটা নিয়ে বোধহয় মুভি হয়েছে। তাহলে তোমাদের কি বলে বুঝতে, তাহলে হয়তো তোমরা রিলেট করতে পারছো।
আশা করি তোমরা বাকিটা পড়লে বুঝতে পারবা, আরো না বুঝলে পরে তো আমাকে জিজ্ঞেস করতেই পারবা। এগুলো কি স্যার আপলোড করে দিয়েছেন স্যার ক্লাসরুমে? আমি ক্লাস শেষেই আপলোড করি, মানে আজকে ক্লাসের শেষে আমি আপলোড করে দিব আর কি। আচ্ছা গত স্যার। ক্লাসের শেষে যেমন গত ক্লাসের গুলো আমি আপলোড করা আছে, তুমি গিয়ে দেখতে পারো, এবং ক্লাস শেষে আমি আপলোড করে দিব, এগুলো আপলোড করে দিব আর কি। আর আমাদের নেক্সটে যতগুলো ক্লাস আছে, আমি সিলেবাস তোমাদের টোটাল 42টা লেকচার দিতে হয়, তো টোটাল মানে 14 উইকে, প্রত্যেক উইকে ধরো তোমার 3টা করে হলে তোমার 3-14 এরকম 42 বোধ হয়। তো 42টা লেকচারই আমি কমপ্লিট করব, যে কটা ক্লাস পে তার মধ্যে 42 লেকচারই কমপ্লিট করব। আর হচ্ছে আর অন্যান্য যে রুলস রেগুলেশন তোমাদের ইউনিভার্সিটি নরমালি প্রচলিত, সেগুলো কিন্তু থাকবে। আমি হয়তো সেগুলো আর বলতেছি না, যেমন তোমাদের অ্যাটেন্ডেন্সের কিছু রুলস আছে, বা মার্ক ডিস্ট্রিবিউশন তো আলাপ হয়েছেই। আর যে রুলস গুলো আছে তোমাদের সবসময় দেখে আসতেছো, যেমন গত সেমিস্টার তোমরা অনলাইনে কাটাইছো, তোমরা জানো, তো সেই রুলস গুলো কিন্তু বহাল থাকবে। সেটা মানে আমি নতুন টিচার এসে তোমাদের বলি কি না বলি সেটার আশায় বসে থেকো না। নর্মাল সময় যে রুলস রেগুলেশন গুলো তোমাদের উপর অ্যাপ্লিকেবল, এই সেমিস্টারে আমার কোর্সের জন্য অ্যাপ্লিকেবল। ওকে স্যার। হ্যাঁ মোসাদ্দেক বলো, আমি রোল কলের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, বলো তুমি কি বলবে। হ্যাঁ 42টা লেকচারের উপরই পরীক্ষা হবে, আমি 42 লেকচারই দিব। আজকে যেরকম খুব ছোট ছোট লেকচার ছিল, মানে আমি একদিনে একটা লেকচার পড়াচ্ছি, মানে এই না যে ওটা একটাই লেকচার, ওটা কিন্তু একাধিক লেকচারও হতে পারে। সো মানে 42টা লেকচার মানে 42টা ক্লাস হবে, তার হয়তো মানে নেই। যেমন নর্মাল হিসাব মতে একদিনে 2টা লেকচার হওয়ার কথা, যদি 2 ঘন্টা করে ক্লাস, তো একদিনে 2টো লেকচার হওয়ার কথা। তো তো এখানে আসলে টপিকস কোনোটা হয়তো খুব সংক্ষেপে আছে, কোনোটা হয়তো কোনো খুব বিস্তৃত আকারে আছে। তো সেই অনুপাতে কোনো লেকচার হয়তো একটু বড় হবে, কোনো লেকচার হয়তো একটু ছোট হবে, কিন্তু টোটাল মোটামুটি আমি 42টা লেকচারই কমপ্লিট করবো আর কি। ঠিক আছে।